মোদির সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান ডক্টর ইউনূস। জানাবো বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত। আরও থাকছে নির্বিচারে গুলিয়ে লাশের স্তূপ হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে। এবং সর্বশেষে জানাবো বাংলাদেশের জনগণ বীরের জাতি, এটা ভারতকে মাথায় রাখতে হবে বললেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইড লাইনে বৈঠক করতে চান তিনি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথা জানান। গত রবিবার ঢাকায় সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে ডক্টর ইউনূস জানান, তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে সার্ক পুনরুজ্জীবিত করতে চান। তিনি বলেন, অবশ্যই আমরা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করব। আমি সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলার চেষ্টাও করব। মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল। এখন এর অস্তিত্ব শুধু কাগজে কলমে, সার্কের কোনো কার্যকারিতা নেই। আমরা সার্কের নামই ভুলতে বসেছি। আমি সার্কের চেতনাকে পুনর্জীবিত করতে চাই। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের দেওয়া বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদির বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত। এই যেন এক উলট পুরাণ। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেও তেমন সাড়া পায়নি। এখন সেই দলের সঙ্গে নতুন করে কিভাবে যোগাযোগের চ্যানেল স্থাপন করা যায় এবং কিভাবে সেই আলোচনা এগিয়ে নেওয়া যায়, ভারত তা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। এই দলটি আর কেউ নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি, যাদের ২ দফা সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল। ইতিহাস বলে ভারতের কোন সরকার বিএনপিকে কখনো ভরসা করতে পেরেছে তা বলা যাবে না। অথচ গত কয়েক দিনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কেন্দ্রীয় সরকার উভয়েরই শীর্ষ মহল থেকে বাংলা ট্রিবিউন আভাস পেয়েছে, বাংলাদেশের পরিবর্তন বা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই দলটির উপরেই ভারতকে এখন আস্থা রাখতে হবে বলে তারা মনে করছেন। এর মানে অবশ্য দীর্ঘদিনের মিত্র অফ আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটি অবশ্যই বিএনপি। ফলে এখন কিছুটা বাধ্য হয়ে ভারতকে সেই বিএনপির উপরে ইনভেস্ট করার কথা ভাবতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে বিএনপিকে ঘিরে ভারত এতকাল চরম সন্দেহ ও অবিশ্বাস ছিল, তাকে রাতারাতি মুছে ফেলা সম্ভব? দিল্লিতে বিজেপির একজন এমপি তথা জাতীয় কর্মসমিতির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, রাজনীতির মতো কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। বাংলাদেশের নতুন বাস্তবতায় দুই পক্ষকে কাছাকাছি আনতে পারে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, প্রধানত দুটো কারণে এতদিনকার শীতল সম্পর্ক পেরিয়ে এসেছে বিএনপি ও ভারতের মধ্যে এখন একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তোলা সম্ভব বলে ভারতের নীতি নির্ধারকরা মনে করেছেন। প্রথম কারণটা হলো বাংলাদেশের পরবর্তী নির্বাচন যখনই হোক তাতে বিএনপি জয়ের ভালো সম্ভাবনা আছে। আর বিএনপি এটা খুব ভালো করেই জানে, বিরোধী দলে থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতার রাজনীতি করা যায়, বাংলাদেশের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালানো মুশকিল। সেই বাস্তবতা থেকে বিএনপির ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদে থাকবে। তবে দ্বিতীয় কারণটাই ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বিশেষ করে গত এক মাসে যেভাবে জামাতে ইসলামের সঙ্গে বিএনপির নানা ক্ষেত্রে গুরুতর মতপার্থক্য ও বিরোধ দেখা যাচ্ছে, তার জেরে ওই দুই দলের মধ্যে পাকাপাকি ভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নিহাত সময়ের অপেক্ষা বলেই মনে করেছে দিল্লি। আর জামাত ও বিএনপির এই বিচ্ছেদে ভারতের সঙ্গে বিএনপির যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে তারা ধারণা করেছেন। বিজেপির ওই শীর্ষস্থানীয় নেতা বলেছিলেন, জামাতের রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ আমাদের কাছে এতটাই অগ্রহণযোগ্য যে তাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে আছে তাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব স্থাপন করা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পরবর্তী ঘটনা প্রবাহ দেখে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বিএনপি ও জামাত আর কিছুতে একসঙ্গে থাকতে পারবে না। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দিল্লি সতর্ক নজর রাখছে, কথা বলাই বাহুল্য। জামাত বিএনপি দূরত্ব বাড়ছে বলে তারা কেন মনে করেছেন তার কতগুলো নির্দিষ্ট উদাহরণ
কারণ দেওয়া হচ্ছে। এর কয়েকটি হলো নির্বাচনের দিনক্ষণ নিয়ে মতভেদ, বাংলাদেশ পরবর্তী নির্বাচন 3 মাসের মধ্যেই করা দরকার বলে অভিমত দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ জামাতের আমির শফিকুর ইসলাম বলেছেন নির্বাচন আয়োজনের জন্য যতটা সময় দরকার তা দিতে হবে। আসলে বিএনপি মনে করছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই তাদের জন্য ভালো। অন্যদিকে জামাতা চাইছে বাড়তি সময় নিয়ে তাদের ঘর গুছিয়ে কর্মীদের আরো সুসংহত করে প্রবল শক্তি নিয়ে লড়াইতে নামতে। ফলে নির্বাচনের সময়সীমা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ আছে। স্বাধীনতার পক্ষের শক্তি কারা? পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ কার্যত লড়াইতে থাকবে না ধরেই না হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে যদি কোনো দল মাঠে নামতে পারে সেটা অবশ্যই বিএনপি। জামাতের নাম উল্লেখ না করেও বিএনপি শীর্ষ নেতৃত্ব সম্প্রতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন স্বাধীনতার বিরুদ্ধ পক্ষের কোনো শক্তিকে রাষ্ট্র পরিচালনায় সামিল করা সম্ভব নয়। এই ডেভেলপমেন্টকেও ভারত একটি নেতিবাচক বা ইতিবাচক লক্ষণ বলেই মনে করেছে। ইসলামপন্থী শক্তিগুলোর একজোট হওয়া। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, এমনকি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মতো সংগঠনগুলো কাছাকাছি এসেছে, সেটাও বিএনপির জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে দিল্লির ধারণা। তারা বলেছেন কিছুদিন আগেও এই ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, অথচ এরা এখন হাত মেলানোই রাজনৈতিক ক্ষতি হবে মূলত বিএনপির। জাতীয় সঙ্গীত বদল। এর মধ্যে জামাতের পক্ষ থেকে এমন কতগুলো ইস্যু ভাসিয়ে দেওয়া হচ্ছে যেগুলো বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা একটি দলের পক্ষে মেনে নেওয়া কঠিন। যেমন রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বাতিল করার প্রস্তাব দিল্লির নীতি নির্ধারকরা বিশ্বাস করেন এই ধরনের কোনো প্রস্তাব বিএনপির পক্ষে মেনে নেওয়া কঠিন এবং আগামী দিনে জামাতের পক্ষ থেকে আরো নানা ও বিভাজনমূলক ইস্যু তৈরির চেষ্টা হবে। অন্তর্বর্তী সরকারে কার প্রভাব বেশি? বিএনপির একটা অংশের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তাদের যে জামাত বা ইসলামপন্থী শক্তিগুলোর প্রভাব আছে। গত 1 মাসে সেটা নানা ঘটনা স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তারা। এসব বিষয়ে বিবেচনায় ভারতের সরকার সংশ্লিষ্টরা মনে করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপি ও জামাত ইসলামী যে এখন একটা ভিন্ন পথে হাঁটছে তাতে কোনো সন্দেহ নেই। আর এটাকে একটা চমৎকার সুযোগ হিসেবে দেখছে বিজেপি তথা ভারতের কেন্দ্রীয় সরকার, যেটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্ধুত্ব স্থাপন করতে উৎসুক। নির্বিচারে গুলির লাশের স্তূপ হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে? 5 আগস্ট বাংলাদেশের সরকার পতনের দিনে ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে পালিয়েছিলেন কলেজ ছাত্র সুফি আহমেদ। গণ অভ্যুত্থান পরবর্তী ক্ষতিগ্রস্ত সেই থানা বন্ধুদের সঙ্গে দল বেঁধে পাহারা দিচ্ছেন ওই ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখিয়ে সুফি নিজেকে চিহ্নিত করে বলেন সাদা টি-শার্ট কালো প্যান্ট পরা যে তরুণ হামাগুড়ি দিচ্ছে সেটি তিনি। পায়ে ছড়রা গুলি লেগেছিল তার। ওখানে পুলিশ একাধারে গুলি করছিল। খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। মারা যাওয়ার অবস্থায় ছিলাম। অনেকে ভাবছে যে আমি মারা গেছি। আমার পাশে একজন মারা যায়। যাত্রাবাড়ী থানায় এখনো কোনো পুলিশ নেই। 5 আগস্ট বিকালে যাত্রাবাড়ী থানা জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। ওই দিন অন্তত 6 জন পুলিশের সদস্য নিহত হন। ছাত্র আন্দোলন সহিংস হবার পর ঢাকার যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি আন্দোলনকারী এবং পুলিশ মারা যাবার তথ্য পাওয়া যাচ্ছে। সুফি আহমেদ দাবি করেন পুলিশ না থাকায় এলাকার চাঁদাবাজি ছিনতাই বন্ধে তারা কাজ করছেন। স্থানীয় ছাত্র তরুণরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ রেখে থানা কেন্দ্রিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পুলিশ আমাদের সাথে কার্যক্রম চালাতে চাচ্ছে। আমরা ছোট ভাই এবং সিনিয়র মিলে 30 থেকে 35 জনের মতো আছে একটা টিম গঠন করে আমরা মূলত পুলিশের কার্যক্রম চালাচ্ছে। ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি সুফির গল্পটি বাংলাদেশ অভ্যুত্থান পূর্ব ও পরবর্তী পুলিশের বিপরীতমুখী দুটি অবস্থার চিত্র সামনে আনছে। ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি 650 বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। সরকার থেকে এখনো পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশ 450 মতো থানা পুলিশ ফাঁড়ি হামলা ও অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে। সরকারি হিসেবে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এখনো পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্যে দিয়ে কাজ করছে। সমালোচনা করেছে বাংলাদেশের অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক। ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে।
ছাত্রনেতাদের অভিজ্ঞতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ হোসেন সোহেল আন্দোলনের শেষ পর্যায়ে গ্রেফতার ও রিমান্ডের মুখে পড়েন। তিনি বলেন, স্থানীয় জনগণকে নিয়ে যাতে পুলিশিং করতে পারে এটা নিশ্চিত করতে হবে। তার ভাষায়, ব্রিটিশ উপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটা কাঠামো দরকার, যেটা আসলে জনগণকে সেবার জন্য তৈরি করা হবে। আমরা মনে করি পুলিশ কাঠামো একেবারে গোড়া থেকে উপরে নতুন করে তৈরি করতে হবে। পুলিশ কোর্ট থেকে শুরু করে তার ফাংশন করার যে পদ্ধতি, তার সেন্ট্রালাইজ যে স্ট্রাকচার, সবকিছু ভেঙে ফেলে স্থানীয়ভাবে বা স্থায়ীভাবে পুলিশকে ক্ষমতায়ন করতে হবে। দ্বিতীয় যে জায়গাটা আমরা জোর দিতে চাই সেটা হলো পুলিশের আচরণ। যারা পুলিশের কাছে আটক হবে তাদের সঙ্গে আচরণ, মানবাধিকার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।